সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলতি বছরেই হবে 2027 সালের এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রী। এদিকে সৌদি আরবে পৌঁছেছেন 33,318 জন বাংলাদেশি হজযাত্রী। অপরদিকে এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি, রনি ও কাফি। আরও থাকছে ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে রোড ম্যাপ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর। এবং সবশেষে থাকছে কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে নাহির ইসলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলতি বছরেই হবে 2027 সালের এসএসসি পরীক্ষার শিক্ষামন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসনে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসান উল হক মিলন। শনিবার 25শে এপ্রিল সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে জানান শিক্ষামন্ত্রী এহসান উল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2027 সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে 2027 সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান মন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী। এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বদলি নীতিমালা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে। এদিকে সৌদি আরবে পৌঁছেছেন 33,318 জন বাংলাদেশি হজযাত্রী। চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত 84 ফ্লাইটে মোট 33,318 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার 25শে এপ্রিল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকাল 10টা পর্যন্ত 84টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আজও আরও 5টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 35টি ফ্লাইটে 14,069 জন, সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের 31 ফ্লাইটে 12,114 জন এবং সৌদি আরব ভিত্তিক ফ্লাইং নাস এয়ারলাইন্সের 18 ফ্লাইটে 7,135 জন হজযাত্রী ভ্রমণ করেছেন। তিনি আরও জানান, বাকি 44,948 জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন। লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট 78,229 জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে 4,419 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 73,877 জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন। এর আগে 17 এপ্রিল রাত 11:57 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 418 জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট BG3001 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে এবছর বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় 30টি প্রধান সংস্থা এবং 630টি সমন্বয়কারী সংস্থা সহ প্রায় 660টি সংস্থা জড়িত রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে এনসিপিতে যোগ দিলেন সাদেক যুবদল নেতা ও ঢাকার 7 আসনের সাধারণ প্রার্থী ইসহাক সরকার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি ও শেরেবাংলা AK ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।
শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। দলটির অভ্যাহক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন। ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার আসামি হন, যার সংখ্যা ৩০০ বলেও জানা যায়। পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে তিনি খালাস পান। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে সাধারণ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন মহিউদ্দিন রনি, যিনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তার সামাজিক আন্দোলন ও প্রতিবাদী ভূমিকা তাকে তরুণদের মাঝে আলাদা পরিচিতি দেয়। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ও কন্টেন্ট ভিত্তিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এনসিপির নেতারা মনে করছেন, বিভিন্ন পেশা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এই নতুন মুখদের যুক্ত হওয়া দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে। আরও থাকছে ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে রোডম্যাপ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, প্রবাসীরা পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই প্রবাহ বাড়াতে এবং প্রবাসের নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শনিবার ২৫শে এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইউরোপীয় শ্রমবাজারে ১০ লক্ষ দক্ষ জনশক্তি মাস্টার প্ল্যান ২০২৬-২০৩১ উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীরা পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই প্রবাহ বাড়াতে এবং প্রবাসের নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং অর্থনীতিকে স্বনির্ভর করতে রেমিটেন্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে রূপ দিতে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান ক্ষেত্র মূলত দুইটি: তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স। প্রতি বছর আমরা তৈরি পোশাক রপ্তানি থেকে প্রায় ৪০-৪২ বিলিয়ন ডলার এবং রেমিটেন্স থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার আয় করি। কিন্তু আমদানি নির্ভর অর্থনীতিতে টিকে থাকতে হলে কেবল এই দুই খাতের উপর নির্ভর করলেই চলবে না। এই সময় তথ্যমন্ত্রী রপ্তানি পণ্যের পরিধি বাড়ানো পাশাপাশি রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করতে প্রবাসে কর্মসংস্থান ও মানব সম্পদ রপ্তানি বাজারকে আরও সম্প্রসারণ করার বিষয়েও গুরুত্বারোপ করেন। বৈদেশিক মুদ্রার বিকল্প বাজার হিসেবে দেশের পর্যটন খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যদি কুয়াকাটা বা কক্সবাজারে আন্তর্জাতিক মানের ইনফ্রাস্ট্রাকচার ও পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি পর্যটকরা এখানে ঘুরতে আসবেন। এভাবেই পর্যটন আমাদের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের একটি শক্তিশালী বিকল্প ক্ষেত্র হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময়ে অবস্থান করছে। আমাদের এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে আমাদের কর্মীরা যাতে কর্মস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়া বা নিয়ম ভঙ্গের মতো কাজ না করেন সেদিকে নজর দিতে হবে। তাই দক্ষতা ও ভাষা শিক্ষার পাশাপাশি তাদের নীতি নৈতিকতা ও আচরণগত মোটিভেশন প্রদান করা জরুরি। এই বিষয়ে জনসচেতনতা তৈরিতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। সেমিনারে ইউরোপের বাজারে আগামী ৫ বছরে ১০ লক্ষ জনশক্তি রপ্তানির একটি মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়। মন্ত্রী এই সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ডেটাবেস তৈরির পাশাপাশি নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন। এছাড়া সেমিনারে প্রবাসীদের ভোটাধিকার
সংস্কার কার্যকর করা এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসনেরও দাবি জানানো হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাহুদ্দিন এবং উপপরিচালক মোহাম্মদ আলী মর্তুদা বলেন, ইউরোপের বাজারে প্রতিযোগিতা করতে আমাদের কর্মীদের ভাষাগত এবং কারিগরি দক্ষতায় সেরা হতে হবে। বিশেষ করে কর্মস্থলে টিকে থাকার মানসিকতা তৈরি করা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএনপির সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে মাস্টার প্ল্যান উপস্থাপন করেন ইতাল বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন ইউরোপের বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা। এবং সবশেষে থাকছে কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে নাহিদ ইসলাম। বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছেন জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। দেশের আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, আমরা দেশের ও জনগণের স্বার্থে এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু বিএনপি সহযোগিতার সব দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে এত কোনো সরকার হয়েছিল কিনা। এই সরকার গত 2 মাসে যে পরিমাণ অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাস পর এই সরকারের কি হবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া। এ দাবি আদায়ের জন্য আমরা সংসদে যেমন থাকব, রাজপথেও থাকব ইনশাল্লাহ। নাহিদ ইসলাম বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল, দেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই দেশে সংস্কারের কার্যক্রম শুরু হয়। বিরোধী দলীয় হুইপ বলেন, কিন্তু বিএনপি প্রতি পদে পদে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছিল। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐকমত্য কমিশনে আসে এবং সেখানে এসেও প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে নোট অফ ডিসেন্ট দিতে থাকে। সবশেষে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের চাপে তারা গণভোটে রাজি হলেও নির্বাচনের পরপরই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের গণভোটকে অস্বীকার করছে। কার্যত বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করেছে। এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপি যেভাবে আওয়ামী লীগের মতো দলীয়করণ শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে তারা একই পথে এগোচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো দেশকে পুরনো স্বৈরাচারের পথে নিয়ে যেতে চায়, তাহলে আবারও দেশের জনগণ তাদের প্রতিহত করবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।